আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সারওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বাজেয়াপ্তন ব্যবস্থাপনা বিষয় হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম অধ্যায়ের বাজেয়াপ্তন চ্যালেঞ্জ ও এর মোকাবেলা। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে পূর্বেও বলেছি, আজকেও বলছি, এই বিষয়টি খুব সহজ। বাজেয়াপ্তন নীতিমালা যে বইটি আছে প্রথম বর্ষের জন্য, সেই বইয়ের সেই বইটি যদি তোমাদের পড়া হয়ে থাকে, আমি নিশ্চিত তোমাদের এই থার্ড ইয়ারে, তৃতীয় বর্ষের এই বিষয়টি তোমাদের জন্য সহজ হবে। যাই হোক, সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আমি আমার পাঠদান শুরু করছি। প্রশ্ন নিশ্চয়ই বুঝতে পারছো যে একই প্রশ্ন বাজেয়াপ্তন নীতিমালাতেও ছিল, অর্থাৎ ফার্স্ট ইয়ারে। এই অধ্যায়ের, বিশেষ করে প্রথম অধ্যায় খুব সহজ, প্রায় 20 প্রশ্নই তোমাদের মিলে যাবে। সে যাই হোক, এখন আমি এই নতুন সহস্রাব্দের, বা বলা যায় যে নতুন মিলেনিয়ামের মার্কেটিংয়ের যে বা বাজারকরণের যে চ্যালেঞ্জগুলো বা সমস্যাগুলো, সেগুলো কি করে বিপণনকারীরা মোকাবেলা করবে, অর্থাৎ মার্কেটিংয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলে এই বিষয়টাকে একবিংশ শতাব্দীর এই, বিশেষ করে গত 10 বছরে বা 20 বছরে যে প্রযুক্তিগত উন্নয়নের কারণে সারা বিশ্বে মার্কেটিং একটি ভীষণ প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ সারা পৃথিবী এখন উৎপাদনকারী এবং বিপণনকারী এবং বিক্রয়কারী হয়ে উঠছে, যেটা দেশের গণ্ডি পেরিয়ে ক্রেতাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতেই পারছো যে মার্কেটিংয়ের গুরুত্ব বুঝাই যায়। সকালে ঘুম থেকে ওঠা এবং রাত্রিতে ঘুমানোর আগ পর্যন্ত এই পুরোটা সময় মার্কেটিংয়ের বা বিপণনের কোনো না কোনো বিষয়ের সাথে তোমরা জড়িত থাকো। সেই টুথপেস্ট, সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট কেনা, অর্থাৎ সেটা ব্যবহার করা টুথব্রাশ, তার পোশাক আশাক তৈরি হওয়া, বই পুস্তক কেনা, তার মানে প্রতিটা বিষয় মানুষকে বা শিক্ষার্থীদের কিনতে হয়, ব্যবহার করতে হয়। সুতরাং বুঝতেই পারছো যে ফ্ল্যাটে তুমি থাকছো বা যে বাড়িতে, সেটাও কিনতে হয়। তার মানে বলা যাচ্ছে যে মানুষের এই সভ্যতার এই সময়ে আসলে সে শৃঙ্খলিত, সে বাধ্য ক্রয় করতে। তো যাই হোক, তো এই এই বিষয়টাই এখন সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের প্রতিটা দেশের জন্য একটি সুযোগ। অর্থাৎ যেহেতু মানুষকে কিনতে হবে, জনগণকে কিনতে হবে, ভোক্তাদেরকে কিনতে হবে, সেই কারণেই এর থেকে মানে না কিনে কোনো জনসাধারণ জীবনযাপন করবে ঠিক স্বাভাবিকভাবে, এটা প্রায় অসম্ভব, যদি না সে জঙ্গলে বসবাস করে। অর্থাৎ আদিম যে প্রকৃতির, আদিম সমাজ ব্যবস্থা, যেখানে কোনো কিছু ক্রয় করতে হতো না, সেই ব্যবস্থায় চলে যেতে হবে। যদিও আমরা ইউটিউবে কিছু কিছু জনগণকে পাই, তারা সভ্যতার সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে তারা আদিম মানুষের যে জীবনযাত্রা, তার সাথে খাপ খাইয়ে চলার জন্য সভ্যতাকে ছেড়ে সে এখন চলে যাচ্ছে। যদিও এগুলি পশ্চিমা দেশের কিছু অতি উৎসাহী জনগণের মধ্যে এটি দেখা যায়, সারা বিশ্বে এর সংখ্যা খুবই কম, অতি নগণ্য, যেটা এক্সাম্পলের মধ্যেও পড়ে না। তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো। যাই হোক, তো নতুন সহস্রাব্দের যে চ্যালেঞ্জগুলোর প্রথম পয়েন্টে আলোচনা করব, সেটি হচ্ছে, তোমরা লক্ষ্য করো
চ্যালেঞ্জ এবং এর মোকাবেলা প্রথম পয়েন্ট হচ্ছে তথ্য বা প্রযুক্তি। শুরুতেই আমি ভূমিকাতেই কিছুটা আলোচনা করেছিলাম যে তথ্য প্রযুক্তি এই গত 20 বছরে বা আমি 20 বছরটাই ধরলাম, অর্থাৎ সারা পৃথিবীর সভ্যতা প্রায় লক্ষ বছর পেরিয়ে গেল। মানুষ, মানব সমাজ, মানুষের উৎকর্ষতা, এটি সেই আদিম যুগ থেকে শুরু করে প্রস্তর যুগ, পাথর যুগ, অগ্নির আগুনের আবিষ্কারের সময়, অ্যানথ্রোপোলজি পড়লে তোমরা বুঝতে পারবে সেই সময়টা পার হয়ে এখন সেই পুঁজিবাদী বিশ্ব অর্থাৎ ভোগবাদী বিশ্ব সেখানে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ তার মানে হচ্ছে জীবনের প্রতিটা পরতে পরতে তাকে উৎকর্ষতার মধ্য দিয়েই পার হতে হয়েছে, প্রিয় শিক্ষার্থী। এবং এই উৎকর্ষতা হচ্ছে আবিষ্কার। সেই প্রথম আবিষ্কার যেমন ছিল আগুন, পাথরে পাথরে ঘর্ষণের মাধ্যমে, সেটা দিয়ে সেই আগুনের আবিষ্কারের মধ্য দিয়ে যেমন মানব সভ্যতার একটি বিকাশ সূচিত হয়েছিল, ঠিক তথ্য প্রযুক্তির আবিষ্কার সে যেন আরেকটি বিস্ময়। এই আবিষ্কার, এই তথ্য প্রযুক্তির আবিষ্কার, বিশেষ করে ইন্টারনেট এবং সেই সাথে সংশ্লিষ্ট কিছু বিখ্যাত অ্যাপস সারা পৃথিবীর সিস্টেমটাকে পাল্টে দিল। যেমন ইন্টারনেট সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থার লাইব্রেরি, তোমরা মনে আছে আমাদের সময়কার, আমার মনে আছে আমরা যখন পরীক্ষার্থী আমাদেরকে লাইব্রেরিতে যেতে হতো, প্রতিটা বই একই বিষয়ের উপর অনেকগুলি লেখকের বই ঘেটে সেই নোট তৈরি করা। এখন তো মুঠোফোনে, অ্যান্ড্রয়েড ভালো একটি স্মার্টফোনে শুধু আমাদের দেশের লেখক নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেই সেই যে কোনো ব্যক্তির যে লেখা বই, সে যদি ভাষাটা বুঝতে পারে, সে ধরা যাক ইংরেজি ভাষায়, সে যদি বুঝতে পারে নিশ্চয়ই সেখান থেকে সে অনেক উপকৃত হবে। আর এখন ভাষা কোনো বিষয় না, তোমরা নিশ্চয়ই ফেসবুকে লক্ষ্য করেছো, তোমাদের পৃথিবীর যে কোনো ভাষাই এখন অনুবাদযোগ্য। অর্থাৎ ভালো একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যে কোনো তথ্য অনুবাদযোগ্য। সে যাই হোক, তার মানে হচ্ছে এই বিপণনকারীরা তথ্য প্রযুক্তির এই আবিষ্কার, অর্থাৎ সারা বিশ্বের তথ্য প্রযুক্তির মাধ্যমে পণ্য সম্পর্কে যখন তথ্য একজন ক্রেতার মুঠোফোনের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে যখন সে পেয়ে যায়, তখন নিশ্চয়ই দেশের যে উৎপাদিত পণ্য সেই সম্পর্কেও তার ধারণা, এবং বিদেশ থেকে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত যে তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে জানা, বা অন্য কোনো যে কোনোভাবে ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বিশ্বের অন্যান্য মিডিয়ার মাধ্যমে, মিডিয়া বলতে সেখানে অনেক ধরনের রেডিও, টেলিভিশন, এই সো মেনি মিডিয়া থ্রু ইন্টারনেট, এবং সেখানে নিউজ পেপারও তোমরা দেখতে পারবে। সুতরাং এই একবিংশ শতাব্দীর অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তি। অর্থাৎ যে যত বেশি তথ্য প্রযুক্তি দিয়ে ক্রেতা এবং ক্রেতা এবং ভোক্তাকে আকৃষ্ট করতে পারবে, সেই দেশ এবং সেই দেশে অবস্থানরত বিপণনকারী প্রতিষ্ঠান সত্যিকার অর্থে অত্যন্ত সুবিধা বা অ্যাডভান্টেজ পেয়ে থাকবে। যেমন আমি প্রায়ই বিভিন্ন উদাহরণে বলে থাকি এই তথ্য প্রযুক্তির ব্যাপারে, alibaba.com, তারপরে amazon.com, এরা পৃথিবীতে বিস্ময়ের একটি নতুন মাত্রা যোগ করেছে। যারা কোনো পণ্য উৎপাদন করে না, কোনো কারখানা নেই, কোনো শোরুম নেই, বাট তারা অন্যের পণ্য একটি মাধ্যমকে ব্যবহার করে, অর্থাৎ ইন্টারনেটকে ব্যবহার করে, ফেসবুককে ব্যবহার করে, হোয়াটএভার তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে সারা বিশ্বে এখন তাদের এবং বিশ্বের অন্যান্য দেশের পণ্য, সেবা সফলতার সাথে বিপণন করে যাচ্ছে। সুতরাং আমাদের দেশের উৎপাদনকারীরা নিশ্চয়ই এই বিষয়টাকে চ্যালেঞ্জ হিসাবে মোকাবেলা করার যে যোগ্যতা, সেটা রাখার চেষ্টা চালিয়ে যাবে। আশা করি পারবে। কিছু কিছু প্রতিষ্ঠান আমরা লক্ষ্য করি তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বে তার উৎপাদিত পণ্য বা সেবা সম্পর্কে জানিয়ে দিচ্ছে। আমরা প্রায়ই, যদিও আমাদের দেশে পর্যটনের, আমার খুব মনে হয় যে ভারত যেভাবে, একটা এক্সাম্পল, একটি সেবা পণ্য নিয়ে আলোচনা করছি, যে ভারত যেভাবে তার সেবা পণ্যটাকে সেই সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার যত
আকর্ষণীয়ভাবে ব্যবহার করছে, আমরা মনে হয় সেরকম নয়। যেমন আমরা বিবিসি, সিএনএনে কিন্তু আমাদের দেশের পর্যটনের যে এত অবারিত সম্ভাবনা সেটা আমরা দেখতে পাই না, কিন্তু ভারতের প্রত্যেকটা প্রদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে এই সৌন্দর্যকে বিক্রি করার জন্য, বিপণন করার জন্য তারা যে মাধ্যমগুলি ব্যবহার করে আমরা লক্ষ্য করি, সিএনএনে, বিবিসিতে, ডিসকভারিতে, ন্যাশনাল জিওগ্রাফিতে সেই বিজ্ঞাপনগুলো আমরা দেখি। যেমন ওই যে বলা হয় পুনের যে প্রাকৃতিক সৌন্দর্য, হিমাচলের প্রাকৃতিক সৌন্দর্য, উড়িষ্যার প্রাকৃতিক সৌন্দর্য, এটা প্রায় আমরা লক্ষ্য করি সেই বিজ্ঞাপনের মাধ্যমে। সে যাই হোক, বুঝতেই পারছো যে চ্যালেঞ্জের প্রথম পয়েন্টটা হচ্ছে তথ্য প্রযুক্তি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন বলতে আসলে সারা বিশ্ব যখন সমন্বয়ের মাধ্যমে যখন তার দেশ ছেড়ে প্রযুক্তির কল্যাণের বলো আর অন্যান্য যে মাধ্যমের কল্যাণে বলো, সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়ছে। অর্থাৎ বিশ্বটা এখন দূরে নেই। অর্থাৎ আমরা একটি উদাহরণ দিলে বুঝতে পারবা, যেমন অনেক আগে 50-এর দশকে, 60-এর দশকে বা 40-এর গত 60-70 বছর আগে একসময় মানুষ পায়ে হেঁটে হজ করতে যেত, নিতান্তই নিরেট নন প্রফিটেবল, মানে সেখানে লাভের কোনো বিষয় ছিল না। সৌদি আরবের সমস্ত পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে যারা হজ পালন করতে ইচ্ছুক সেই পুণ্যার্থীদের জন্য দুয়ার খোলা রাখতেন, অর্থাৎ যে কোনোভাবে আসুক না কেন ওয়েলকাম। কিন্তু বর্তমানে কিন্তু সেই সুযোগগুলো নেই। অর্থাৎ পায়ে হেঁটে যাওয়া তো প্রশ্নই ওঠে না, মানুষ যে যাবেও না। আগে যে 80-র দশকে যে জাহাজে করে, স্টিমারে করে, বড় বড় জাহাজে করে, সমুদ্রগামী জাহাজে করে হজ পালন করতে যেত, সেটাও এখন নাই। তার মানে তাকে এখন বাধ্য হয়ে প্লেনে যেতে হবে, যেটা খুব ব্যয়বহুল। এটা খুব অবাক লাগে। এই এই বিষয়টা অন্তত আমাদের মতো দরিদ্র দেশের এটি ভাবা উচিত, এবং সেই সাথে আরব দেশগুলোর ভাবা উচিত, যেন এই বিষয়টা যেন আমাদের মুসলিমদের জন্য যেহেতু আবশ্যিক, যেহেতু এই অপশনটা আছে, বেশ তুলনামূলক কম খরচে সমুদ্রগামী জাহাজে করে ইচ্ছে করলেই একটা গ্রুপ যাদের বয়স মিড 50 বা মিড 60, তারা ইচ্ছা করলেই তাদের শারীরিক এই যে সুস্থতার বিষয়টা সামনে রেখে ইচ্ছা করলেই হজ পালন করতে পারে। কিন্তু সেই অপশনটা কিন্তু বন্ধ। তোমরা যদি জানো যে সমুদ্রগামী জাহাজের মাধ্যমে যে হজ পালন করা যায়, নিশ্চয়ই আমাকে জানাবে। এটি আমি তোমাদের কাছে আমি অনুরোধ করলাম। হয়তো কাছের দেশগুলো যেতে পারে, যেটা তার খুব নিকটে, যেমন ধরো যে ইথিওপিয়ার দেশগুলো, সুদান, মিশর, এরা তো কাছের দেশ, বাসে করে যায়, তাদের খুব পায়ে হেঁটেও যাওয়া যায়। কিন্তু আমার মনে হয় না তারা এই পায়ে হেঁটে যাত্রীদের জন্য এই অপশনটি এখন রেখেছেন। নিশ্চয়ই বোঝাতে পেরেছি আমি যে এখানে একটি বিস্ময়ের সাথে অবাক হই যে যে মানুষেরও ব্যস্ততা বেড়েছে নিশ্চয়ই, সেখানে আর্থিক একটি ব্যাপার, বেশ বেশ বড় অ্যামাউন্টের, বড় পরিমাণ একটা অর্থ ব্যয় করতে হয় এই পবিত্র হজ পালন করার জন্য, যেটা সাথে বিশেষ করে ব্যবসায়ের বা মুনাফার বিষয়টি জড়িত থাকে, যেটা আমাকে ভাবিত করে। প্রিয় শিক্ষার্থী, এটি একটি আমার নিজস্ব একটি ভাবনা। এটি একেবারেই আমি ব্লেম করছি না, কাউকে দোষারোপ করছি না, কিন্তু এটি একটি ভাবনা। তার মানে এই ভাবনাটার সাথে সংশ্লিষ্ট সবাই জড়িত, তারা মার্কেটিংয়ের সাথে বা বিপণনের সাথে জড়িত। অর্থাৎ সেই প্লেনের টিকিট বিক্রি হলে একটি দেশের জন্য লাভটা, মুনাফাটা বেশি হবে, এই বিষয়টাই আমি বোঝাতে চাচ্ছি। অর্থাৎ যে এই যে যত উন্নয়ন হচ্ছে, যত পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, ততই যেন মুনাফার প্রতি প্রতিটা দেশ, প্রতিটা প্রতিষ্ঠান খুব অনন্ত, খুব ভীষণ পরিশ্রম করে যাচ্ছে। এরপরে পয়েন্টটি আলোচনা করব, নিয়ন্ত্রণহীনতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করছো যে এই একবিংশ শতাব্দীর আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে নিয়ন্ত্রণহীনতা, ডিরেগুলেশন। আসলে
বলা যায় যে এত বেশি প্রতিযোগিতা, এত বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান, এত বেশি বিপণনকারী প্রতিষ্ঠান পৃথিবীর একই পণ্য এখন সারা বিশ্ব উৎপাদন করছে। তার মানে নিয়ন্ত্রণ একটা রেগুলেটরি বোর্ড, সিঙ্গেল একটা পৃথিবীর জন্য স্ট্যান্ডার্ড একটা প্রতিষ্ঠান, সেটি কিন্তু সম্ভব হয় না যেহেতু সারা বিশ্ব এখন ইনভলভ। সেই জন্য অনেক পণ্য হয়তো অত হাই কোয়ালিটির না হলেও কিন্তু একটি দেশের পক্ষে সেই তাদের উৎপাদিত পণ্যের মান, যেহেতু আমাকে রপ্তানি করতে হবে একই ধরনের পণ্য, সেই জন্য আমরা অনেক সময় বিদেশের দামি পণ্যকেও আমরা আমাদের দেশে আমদানি করার অনুমতি দিয়ে থাকি, যেটি খুব চিন্তার বিষয়। তার মানে এখানে নিয়ন্ত্রণ নেই। ধরা যাক কসমেটিক্সের যে আইটেমগুলো আছে সেগুলি আসলে আমাদের দেশে উৎপাদিত প্রতিষ্ঠানগুলো যথেষ্ট, দরকার নেই বিদেশ থেকে এই ধরনের দামি পণ্য, মানে কম দামের জিনিসগুলো বেশি দামে ক্রয় করে দেশের জনগণের যা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। আমি সরি, এখানে আমাদের নারী ভোক্তারা হয়তো মনঃক্ষুণ্ণ হতে পারেন, আমি সেই বিষয়ে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটি আমার বলার মুখ্য বিষয় নয়। আমার মুখ্য বিষয় হচ্ছে যদি কসমেটিক্স আমদানি করা যায় তাহলে বিশ্বের সেরা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে কেন অবারিতভাবে আমরা ওষুধ আমদানি করতে পারবো না? কেন আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যে ওষুধগুলো বিক্রি করবে তাদের নির্ধারিত দামেই কিনতে হবে আমাকে? আমি যদি কম দামে বিদেশি ওষুধ পেয়ে থাকি কেন আমি সেই সুযোগটা পাবো না? যেটা এবং আমি ইচ্ছা করলে দাম দিয়েও কিনতে পারি, যেহেতু জীবনের সাথে সংশ্লিষ্ট, সৌন্দর্যের সাথে সংশ্লিষ্ট নয়। এখানে একটা নিয়ন্ত্রণ নিশ্চয়ই আশা করা যায় এবং সেটি ভাবনার বিষয় আর কি। জাস্ট আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে নিয়ন্ত্রণহীনতা আছে কিছু আন্তর্জাতিক, এই যে দেশের গণ্ডি পেরিয়ে যে সমস্ত পণ্য বা সেবা আমদানি রপ্তানি করা হয়, সেটি একটি চ্যালেঞ্জ বটে। আমাদের দেশে উৎপাদিতকারী প্রতিষ্ঠান অনেক সময় পেরে ওঠে না, যেহেতু তার পণ্যের মান সেটা আন্তর্জাতিকভাবে অতটা গ্রহণযোগ্য নাও হতে পারে। তবুও আমাদের দেশে কিছু উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেমন প্রাণের মতো প্রতিষ্ঠান, দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা বেশ সফলতার সাথে ভারত এবং মধ্যপ্রাচ্যে বিপণন করে যাচ্ছে, যেটি আমাদের জন্য অত্যন্ত আগ্রহের। এখন ইদানিং ওয়ালটন, বেক্সিমকো লিমিটেডের যে বিভিন্ন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধ এবং আমাদের দেশের অন্যান্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন ঔষধ এখন বিশ্বের অনেক দেশেই বেশ সফলতার সাথে রপ্তানি করা হচ্ছে, এটি ভালো। কিন্তু বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে না। আসলে এটি মূলত কারণ হচ্ছে মুক্তবাজার অর্থনীতি বা বিশ্বায়নের কারণ। অর্থাৎ পৃথিবীর যেহেতু প্রতিটা দেশের সাথেই এক ধরনের চুক্তি থাকে যে আমার সমস্ত পণ্য, তোমার সমস্ত সব ধরনের পণ্য যেহেতু আমি আমদানি করব, তাহলে আমার উৎপাদিত সব ধরনের পণ্যই তোমাকে তোমার দেশে যেন আমি রপ্তানি করতে পারি, সেই বিষয়টা আসলে এখন অবারিত এবং প্রায় দেশই মেনে নিচ্ছে, মানে আমদানি করছে। সেই কারণে আমরা লক্ষ্য করি আমাদের দেশের খেটে খাওয়া মানুষদের শ্রমের টাকা দিয়ে আমরা বিদেশ থেকে অত্যন্ত দামি দামি শৌখিন পণ্যগুলি আনে থাকি, যেটা আমি আমার ব্যক্তিগত অভিমত, যার পক্ষে আমার কোনো সায় নেই আসলে। এর পরের পয়েন্টটি হচ্ছে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের ক্ষেত্রে বা বাজারজাতকরণ চ্যালেঞ্জের ক্ষেত্রে নতুন সহস্রাব্দের, সেটি হচ্ছে তীব্রতর প্রতিযোগিতা। আসলে বলা হয়ে গেছে, তোমার ভূমিকাতেই আমি বললাম যে আসলে যেহেতু পৃথিবীটার বিশ্বায়ন, সেই জন্য প্রতিযোগিতা বিদ্যমান। প্রতিযোগিতা হচ্ছে একই ধরনের পণ্য, প্রিয় শিক্ষার্থী, যেহেতু একই ধরনের পণ্য সারা বিশ্বের প্রতিটা প্রতিষ্ঠানই উৎপাদন করছে এবং বিপণন করছে, সেই কারণেই মানে প্রতিযোগিতা। আসলে আমাদের দেশে উৎপাদন খরচ যখন বিদ্যুতের খরচ বেশি, পানির খরচ বেশি, গ্যাসের খরচ বেশি, তখন স্বাভাবিকভাবে উৎপাদিত প্রতিটি পণ্যের একক মূল্য বেড়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে বিশ্বের অনেক দেশ আছে তারা অত্যন্ত শক্তিশালী এই জ্বালানি ব্যবহারের মাধ্যমে বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধার কারণে অত্যন্ত কম মূল্যে এই আবশ্যকীয়
কাঁচামাল আবশ্যকীয় এই সুবিধার কারণে সেই সমস্ত প্রতিষ্ঠানে অনেক কম খরচ হয়ে থাকে উৎপাদনের ক্ষেত্রে, এবং স্বাভাবিকভাবেই পণ্যের মূল্য কম যখন, উৎপাদন খরচ যখন কম হয় তখন মুনাফার বিষয়টা তখন সুনিশ্চিত হয়ে যায়। সুতরাং একই ধরনের পণ্য উৎপাদন এবং বিপণনের ক্ষেত্রে এই বিষয়গুলি এখন আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য। তোমরা বুঝতেই পারছো, আমরা এখন লক্ষ্য করি যে alibaba.com, ফেসবুকে আমরা প্রায় দেখি alibaba.com একটি অসাধারণ অ্যান্ড্রয়েড সেট বিক্রি করে $49, অর্থাৎ $50, যেটা আমাদের দেশে মূল্য মানে প্রায় 4,500 টাকা, যেটি সত্যি এটি বিস্ময়কর। অন্যান্য পৃথিবীর এই যে তাদের সাকসেস, এই যে চীনের যে সফলতা প্রযুক্তির ক্ষেত্রে সারা বিশ্বকে বাধ্য করেছে তার প্রযুক্তি নির্ভর পণ্যগুলোর মূল্য কমিয়ে রাখতে। যদি চীন এইভাবে এগিয়ে নিয়ে আসতো উৎপাদন এবং বিপণন এবং মূল্যের ক্ষেত্রে, তাহলে মনে হয় আমাদেরকে এখনো সেই সিটিসেলের মোবাইল সেট যেমন আমরা লক্ষাধিক টাকা দিয়ে সেই 20 বছর আগে ক্রেতারা কিনতো, এখনো হয়তো সেই দামেই কিনতে হতো। আমার মনে আছে সাদা কালো টেলিভিশন 80-র দশকে ফিলিপসের একটি সাদা কালো টেলিভিশন তখন দাম ছিল 6,000 টাকার উপরে, হল্যান্ডের তৈরি, অর্থাৎ নেদারল্যান্ডের তৈরি। তাহলে সাদা কালো টেলিভিশন সেই সময় 80-র দশকে 6,000 টাকা, যখন স্বর্ণের ভরি ছিল মাত্র 3,000 টাকা। তা বুঝতেই পারছো এখন সাদা কালো টিভি, আমার ধারণা একটা যে ভিক্ষা করে সেই ফ্যামিলিতেও সাদা কালো টিভি নেই, তাদের ঘরে কালার টিভি, অর্থাৎ, এবং শুধু কালারই নয়, সেই এলইডি, যেখানে বিদ্যুতের খরচটা কম। এই যে প্রযুক্তির যে উৎকর্ষতা এবং এই তীব্র প্রতিযোগিতার কারণে আমাদের দেশে অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান এই প্রযুক্তি, বিশেষ করে টেলিভিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান হারিয়ে গিয়েছে। আমার মনে পড়ে যে আমাদের দেশে বিদেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে টেলিভিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান, সম্ভবত নিপ্পন, এটি আমি আর দেখি না, কোনো ফ্যামিলিতে আছে কিনা আমি জানি না। এরকম কয়েকটি পণ্য ছিল, যেমন ভারতের অনিডা, সেটির বিজ্ঞাপন আমি আর দেখি না। তারা একসময় সাদা কালো এবং রঙিন টেলিভিশন উৎপাদন ও বিপণন করত। এখন এই বিষয়টা বলার কারণ হচ্ছে তীব্র প্রতিযোগিতা এতটাই একক মূল্য কমিয়ে এনেছে, যা আমাদের মতো দেশের উন্নয়নগামী এবং উন্নয়নের দিকে যাচ্ছে, তাদের পক্ষে সেই প্রতিযোগিতায় টিকে থাকা সত্যি চ্যালেঞ্জের বিষয়। সুতরাং আমাদের সরকারকে ভাবতে হবে যে আমরা কি করে এই উৎপাদিত পণ্যের একক প্রতি খরচ কমাতে পারি, এবং বিদেশের বাজারে আমরা আমাদের সক্ষমতা দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের শক্তি দিয়ে, শক্তি বলতে যে কোনো ধরনের শক্তি, ফাইন্যান্সিয়াল, আর্থিক শক্তি, প্রযুক্তিগত শক্তি, অন্যান্য যে সমস্ত মিডিয়া, লজিস্টিক সাপোর্ট, ঠিক নয় কি, যেমন এক ছাদের নিচে সমস্ত সরকারি সুবিধা, এটিতে এখনো করতে পারেনি। অর্থাৎ একজন উৎপাদনকারী এবং বিপণনকারী প্রতিষ্ঠান একটি ভবনে যে তার সমস্ত সমস্যা সমাধান করবে, সমস্ত কাগজপত্র, দলিল দস্তাবেজ, এলসি, রপ্তানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম একটি ভবনে যে বা একটি রুমে যে শেষ করতে পারবে, এই ব্যবস্থা আমার মনে হয় না যে আগামী 10 বছরও সম্ভব হবে। অর্থাৎ ওয়ান রুফ ওয়ান ডোর সার্ভিস যেটাকে বলা হয়, যেটা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ এই সুবিধা চালু করে তার দেশকে 20 বছরের মধ্যে একটি উন্নত দেশে রূপান্তর করেছিল। যদিও এখন মালয়েশিয়ার অবস্থা কিছুটা নাজুক। প্রিয় শিক্ষার্থী, এরপরের পয়েন্টটি হচ্ছে এরপরের পয়েন্টটি হচ্ছে শিল্পের সহধর্মিতা, অর্থাৎ ইন্ডাস্ট্রি কনভার্জেন্স। এখন আমরা লক্ষ্য করি শিল্পের সহধর্মিতা মানে হচ্ছে বিষয়টা যে অনেক শিল্পই এখন একই ধরনের পণ্য উৎপাদন করছে, সুতরাং প্রতিযোগিতা, সেই আসলে প্রতিযোগিতার বিষয়টা চলে আসে। এবং আমরা এও লক্ষ্য করি
যে যেহেতু একই ধরনের পণ্য তৈরি করে, সমমানের পণ্য তৈরি করে, যেমন ধরো দেখ ফার্মাসিউটিক্যালস যে অ্যালোপ্যাথিক ওষুধগুলি তৈরি করছে, যে সে কারণে কম্পিটিশনটা তাকে বেশি ফেস করতেছে। সেই কারণে কিছু কিছু উৎপাদনকারী, আমাদের দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ঠিক হার্বালে, তারা হার্বাল মেডিসিন দিকে মনোযোগী হচ্ছে। অর্থাৎ এই যে শিল্পের সহধর্মিতা, অর্থাৎ ওই শিল্পের সাথে সম্পর্কযুক্ত কিছু পণ্য বা সেবা, যা তার প্রতিযোগিতাকে নতুন মাত্রা যোগ করবে, মানুষের এবং ক্রেতাদের মনকে জয় করবে, সেই জন্য নতুন ধরনের কৌশল অবলম্বনে সারা বিশ্বের কিছু না কিছু প্রতিষ্ঠান এইভাবে এগিয়ে আসছে, আমরা লক্ষ্য করি। সুতরাং এটি এটি একটি বিষয় যে টিকে থাকার জন্য। এটাও অনেক দেশের অনেক শিল্প প্রতিষ্ঠান পেরে উঠছে, কিন্তু আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান এখনও সেই বিষয়টা অনেক ক্ষেত্রে তারা পিছিয়ে আছে, তবুও চেষ্টা চালাচ্ছে। যেমন ধরো যাক, শিল্পের সহধর্মিতার আর একটার ব্যাপারে, যে আমরা বুঝতেই পারছি যে অদূর ভবিষ্যতে হয়তো 2050 সালে কোনো ফুয়েল মানে জ্বালানি শক্তি চালিত গাড়ি হয়তো দেখব না। সেই পরিবর্তে আমরা দেখব বিদ্যুৎ চালিত যানবাহন, অর্থাৎ সেখানে বিদ্যুৎ চালিত 4 চাকার গাড়ি, বিদ্যুৎ চালিত এখন অলরেডি চলে আসছে, যেমন টেসলা এখন সারা পৃথিবীতে খুব বিখ্যাত। এটাই হচ্ছে এক ধরনের সহধর্মিতা, অর্থাৎ ইন্ডাস্ট্রি কনভার্জেন্স বিষয়টাকে অ্যাডাপ্টেশন বলা যেতে পারে। এটা অনেক প্রতিষ্ঠান, যেসব পশ্চিমা দেশের কিছু কিছু প্রতিষ্ঠান তারা এই জিনিসে চলে যায়। যেমন জাপানের হন্ডা যে প্রতিষ্ঠান, তারা কিন্তু এখন হাইব্রিড কারের দিকে চলে যাচ্ছে। সুতরাং আমাদের দেশের এই ধরনের আমরা এতটাই প্রযুক্তিগত উৎকর্ষতা আমাদের এখনো হয়ে ওঠেনি, যে কারণে আমরা এই পরিবর্তনকে খাপ খাওয়াতে পারি। যদিও আমরা থিওরিটিক্যালি আলোচনার জন্য বলে যাচ্ছি, অদূর ভবিষ্যতে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও উচিত হবে এই যে শিল্পের সহধর্মিতার বিষয়টিকে বিবেচনা করার জন্য। আমরা লক্ষ্য করি আরেকটি চ্যালেঞ্জ, সেটা হচ্ছে খুচরা ব্যবসায় রূপান্তর। অর্থাৎ আমরা লক্ষ্য করতাম যে খুব বড় বড় ইন্ডাস্ট্রিগুলো পাইকারি শুধুমাত্র তাদের কাস্টমারের হাতে হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হতো না, কতগুলো মিডলম্যানের মাধ্যমে দেওয়া হতো। অর্থাৎ এখন সেই বিষয়টা কিন্তু এখন কেটে যাচ্ছে। অর্থাৎ বিখ্যাত প্রতিষ্ঠানগুলো এখন খুচরো কারবারের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ তারা যেন সরাসরি এই মিডলম্যানদের প্রফিটটা কম্পিটিশনে টিকে থাকার জন্য তারা এখন সরাসরি ক্রেতার সাথে সংযোগ হয়ে একেবারে তার হাতে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান, পণ্য বা সেবা, তার সাথে ক্রেতার একটা সম্পর্ক, এটাই হচ্ছে এক ধরনের নতুন মাত্রা, যেটি আমাদের দেশে এখনও প্রচলিত। যেমন আমাদের দেশে পণ্যের মূল্য বেড়ে যায় শুধুমাত্র অনেকগুলো মিডলম্যান থাকার কারণে। এটি নতুন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ, যেটি এখন বিশ্বের অনেক উন্নত দেশ এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করছে। খুচরা ব্যবসায় রূপান্তর, অর্থাৎ তার উৎপাদিত পণ্য প্রায় মিডলম্যান ছাড়া, মধ্যস্থভোগীদের সহযোগিতা ছাড়া তারা সরাসরি ক্রেতাদের কাছে চলে যাচ্ছে। এই হলো একটি বিষয়। আমরা অনেক সময় দেখি দুই একটা পয়েন্ট হয়তো একই রকম থাকে, সেটা স্কিপ করলেও পারি, না করলেও পারি। যেমন খুচরা ব্যবসায় রূপান্তর আর মধ্যস্থ কারবারি হ্রাসকরণ, প্রায় বিষয়টা রিলেটেড। সুতরাং এটি নিয়ে তোমরা এটা হয়তো পয়েন্ট হিসাবে দিলে তোমরা একটু পয়েন্ট বেশি হবে। এরপরে আলোচনার বিষয়টি হচ্ছে ভোক্তার ক্রয় ক্ষমতা। আমরা লক্ষ্য করছি যে দিন যতই যাচ্ছে, যে প্রতিটা মানুষের রুচি পছন্দের পরিবর্তনের সাথে সাথে তার ক্রয় ক্ষমতাও বেড়ে যাচ্ছে। অর্থাৎ সে খরচ বেশি করতে যাচ্ছে। সে যেন আগের দিনের সেই সাদা কালো টিভির পরিবর্তে সেই কালার টিভি এবং বেশ বড় সড়ো ভারী টিভি, কালার টিভি, সেটি এখন ব্যবহার করতে চায় না। সে যেন অ্যান্ড্রয়েড টেলিভিশন কিনতে চায়, সে যেন ফ্ল্যাট টেলিভিশন কিনতে চায়, অথবা আরও প্রযুক্তিগত উৎকর্ষতায় সমৃদ্ধ সেই টেলিভিশন কেনার। এটাই হচ্ছে ক্রয় ক্ষমতা। আসলে ক্রেতার যেহেতু ক্রয় ক্ষমতা বাড়ছে, আর যেহেতু উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সেই বিষয়টা বুঝতে পারছে, সেই বিষয়টা এখন
উন্নত দেশের উন্নত প্রতিষ্ঠানগুলো বেশ খাপ খাইয়ে নিতে পারছে, যেটা আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো সেইভাবে পারছে না। আমি কিন্তু এই প্রশ্নটি দেখো একই সাথে এই চ্যালেঞ্জ এবং এর মোকাবেলা, অর্থাৎ এই যে যে সমস্যা এবং সমাধান একই সাথে আলোচনা করে দিচ্ছি, কারণ এটির উল্টো দিকটাই হচ্ছে সমাধান। পরের পয়েন্টটি হচ্ছে ভোক্তা তথ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি যে আসলে যেহেতু প্রযুক্তির উৎকর্ষতার কারণে বিশ্বের প্রতিটি প্রতিষ্ঠানে বেশ এগিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, ভোক্তার ক্রয় ক্ষমতা নিয়ে আলোচনা করলাম, এখন আমি আলোচনা করব ভোক্তার তথ্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো যে ভোক্তা তথ্য, আমরা এই বিষয়টি আগে অনেক ব্যয়বহুল ছিল একটি প্রতিষ্ঠানের জন্য ভোক্তা সম্পর্কে তথ্য সংগ্রহ করে তার কাছে পণ্য বা সেবা সম্পর্কে জানানো। যেমন আমরা লক্ষ্য করি গত 10 বছর বা 20 বছর আগে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিপণনকারী প্রতিষ্ঠান ক্রেতাদের তথ্য জেনে, অর্থাৎ কোনো না কোনো মাধ্যমে ইয়েলো বুক হতে পারে বা সরকারি তথ্যাগার, পাবলিক লাইব্রেরি, গবেষণা ইত্যাদি দেখে তারা যে সমস্ত ক্রেতারা ক্রয় ক্ষমতার অধিকারী তার সম্পর্কে জেনে তার কাছে পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর বিষয়টা ছিল আগে ব্যয়বহুল। যেমন ধরা যাক, আগে যেহেতু ডাক ব্যবস্থা ছিল এবং সেই ডাক ব্যবস্থার ধীরতাও হোক যাই হোক, সেই ডাক ব্যবস্থার মাধ্যমে ক্রেতাদের সাথে এই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যোগাযোগ করত, অর্থাৎ ডাকের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে। এবং এই তথ্যটাই হলো গুরুত্বপূর্ণ, যে এই তথ্যটা জানাটাই ছিল আগে খুব কষ্টকর, কিন্তু এখন তথ্য জানাটা কোনো, তোমরা লক্ষ্য করবে যে অন্তত কোনো না কোনোভাবে প্রতিটি মানুষ 18 বছরের উপরে যেহেতু তাকে আইডি কার্ড ব্যবহার করতেই হবে, সেটাই হচ্ছে এক ধরনের তথ্য। সেই আইডি কার্ডের মধ্যে ইচ্ছে করলেই বিপণনকারী প্রতিষ্ঠান সেই আইডিকে ব্যবহার করে বা ফেসবুক আইডিকে ব্যবহার করে ভোক্তা সম্পর্কে জানতে পারে। অর্থাৎ তুমি যদি দেখো ফেসবুক প্রোফাইলে, আমরা লক্ষ্য করি একজন ফেসবুকের সদস্যের বিস্তারিত তথ্য থাকে। সেই তথ্য দেখেই বোঝা যায় যে সেই ক্রেতা কতটা ক্রয় ক্ষমতার অধিকারী হতে পারে, তার বয়স, তার প্রফেশন, তার বিজনেস, তার চাকুরি ইত্যাদি ওই প্রোফাইলে যেহেতু থাকে, সুতরাং তথ্য জানাটা কোনো এখন বিষয়ই না। এবং এটি বিশ্বের উন্নত দেশের যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিপণনকারী প্রতিষ্ঠান, তারা এই ধরনের এই প্রযুক্তির ব্যবহারটা করে তথ্য সম্পর্কে, ভোক্তার তথ্য সম্পর্কে জেনে তার সাথে যোগাযোগটা অনেক সহজ হয়ে গেছে, যেটা আমাদের দেশের অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান এখনও সেইভাবে এই বিষয়টাকে গ্রহণ করেনি। অর্থাৎ তারা ধরিয়ে নিচ্ছে তার উৎপাদিত পণ্য বিক্রি হবে, বিতরণ হবে, ক্রেতারা বিজ্ঞাপনের মাধ্যমেই জানবে, তাদের কাছে নতুন করে আমাদের এই প্রতিষ্ঠানের তথ্য তার একেবারেই অনেকটা ব্যক্তিগতভাবে পৌঁছে দেওয়ার মতো একটি লিফলেট, সেই পরিবেশটা কিন্তু এটি উন্নত দেশে এই বিষয়টা এখন এখন আগেও ছিল, এখন আরও বেশি হয়ে গেছে। ক্যাটালগ দেওয়া, বিজ্ঞাপন, ব্রোশিয়ার দেওয়া, বিশেষ করে ম্যাগাজিনের মধ্যে বিস্তারিত সেই পণ্য বা সেবা সম্পর্কে জানানো, এবং সত্যিকার অর্থে টেলিফোন করা, যেটা আমরা জানি যে টেলিমার্কেটিংটাও এখন সারা বিশ্বে বেশ জনপ্রিয়। তার অনবরত নক করে যাচ্ছে বিভিন্ন ক্রেতাকে
যে কারণে আমরা লক্ষ্য করেছিলাম বিগত এখনো যে কিছু কিছু কর্মী বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলো তারা কর্মী নিয়োগ করে রেখেছে শুধুমাত্র টেলিফোন করে করে ক্রেতাদেরকে উৎসাহে মানে কনভিন্স করে তার পণ্যটা সেবাটা বিক্রয়ের জন্য। প্রিয় শিক্ষার্থী, বাকি অংশগুলো পরবর্তী ক্লাসে নিশ্চয়ই আলোচনা করব। থ্যাংক ইউ।